আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সারা দেশে চলছে মনোনয়ন যাচাই বাছাই। তারেক রহমান, শফিকুর রহমান, মির্জা ফখরুল ও নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ। তসনিম জারা, আনিসুল ইসলাম মাহমুদ সহ অনেক হেভিওয়েটের প্রার্থিতা বাতিল। দেশ জুড়ে চলছে শীতের দাপট। সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে 9 ডিগ্রি। চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহ হতে পারে, জানালো আবহাওয়া অফিস। শুরু হলো পূর্বাঞ্চলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর। স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বিনিয়োগকারীদের সংযোগ স্থাপনে জোর দেওয়া হবে, জানালেন বাণিজ্য উপদেষ্টা। এবং শরীফ ওসমান হাদির খুনিদের খুঁজে বের করে আনা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। চলতি মাসেই হত্যাকারীদের মুখোশ উন্মোচন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। ঢাকা 17 এবং বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা 15 আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। ঢাকা 11 আসনে মনোনয়নপত্র বৈধতা পেয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়ন ত্রুটি থাকায় ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তসনিম জারার মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। স্বাক্ষরে গরমিল থাকায় চট্টগ্রাম 5 আসনে বাতিল হয়েছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়ন। মিজান শাহজাহানের রিপোর্ট। সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে 5 দিন ধরে চলা মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে রোববার পর্যন্ত। ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বগুড়া 6 আসনেও তার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান। বগুড়া 7 গাবতলী শাহজাহানপুর আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মৃত্যুজনিত কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এই আসনে বিএনপির বিকল্প প্রার্থী গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা। ঢাকা 15 আসনে জামাতের প্রার্থী দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ও বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা 11 আসনে বৈধ ঘোষণা করা হয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র। ঢাকা 8 আসনে বৈধ ঘোষণা করা হয়েছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির প্রার্থিতা। ইলেকশনের তফসিল দেওয়ার পরে আমরা নির্বাচন কমিশনকে বাংলাদেশে আর দেখতে পাচ্ছি না। চিফ ইলেকশন কমিশনার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাংলাদেশে বড় ধরনের শোডাউন হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর। আমরা সেই বিষয়ে নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, যদি আপনি দায়িত্ব পালনে কোথাও অপারগতা দেখেন বা কোথাও থেকে প্রেশার ফিল করেন, জনগণের সামনে আসুন, জনগণকে চেহারা দেখান। ঢাকা 6 আসনে বিএনপির ইশরাক হোসেন ও ঢাকা 10 আসনে একই দলের রবিউল ইসলাম রবির মনোনয়নপত্র বৈধ হয়েছে। সকলেই যাতে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে যার যার পছন্দসই মার্কায় তারা ভোট দিতে পারেন অথবা প্রার্থীদেরকে ভোট দিতে পারেন, সেটি নিশ্চিত করার জন্য আমরা সকল কিছু করার জন্য প্রস্তুত রয়েছি। অন্যদিকে ঢাকা 9 আসনে এনসিপির সদ্য পদত্যাগকারী সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন এই স্বতন্ত্র প্রার্থী। আজকে যেটা চ্যালেঞ্জ হলো, আসলে আমাদের তো রাইট টু ইনফরমেশন ওভাবে থাকে না। যারা এত কষ্ট করে স্বাক্ষর দিয়েছেন তাদের জন্য নির্বাচন কমিশন কোনো উপায়ও রাখে নাই জানার যে তিনি কোন আসনের ভোটার। আমরা এত কিছু বলি, আমাদের অধিকারের কথা বলি, কিন্তু এই বেসিক তথ্যটা জানার পর্যন্ত আমাদের কোনো উপায় রাখা হয় নাই। এদিকে নোয়াখালী 1 আসনে প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির প্রার্থী ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকনের। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে দিনাজপুর 3 আসনে বিএনপির বিকল্প প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে প্রার্থী ছিলেন বেগম খালেদা জিয়া। এদিকে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বিএনপির জোট প্রার্থী হিসাবে মনোনয়ন বৈধ হয়েছে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকির। মনোনয়নপত্রের স্বাক্ষরে মিল না থাকায় চট্টগ্রাম 5 আসনের সংসদ সদস্য প্রার্থী জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়ন বাতিল করা হয়েছে। জামালপুর 1 আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুফ আলী। খুলনা এ পর্যন্ত 6 আসনের 5টিতে বাছাই শেষ হয়েছে। 42 প্রার্থীর মধ্যে 10টি মনোনয়নপত্র বাতিল ও 1টি স্থগিত করা হয়েছে।
পঞ্চগড় 1 আসনে 11 দলীয় জোটের প্রার্থী হিসাবে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। মামলা সংক্রান্ত জটিলতার কারণে সাতক্ষীরা 1 আসনে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের মনোনয়ন স্থগিত করা হয়েছে। বরিশাল 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী সর্দার শরফুদ্দিন আহমেদ সান্টু ও একই আসনে জামাতের প্রার্থী আব্দুল মান্নানের মনোনয়ন স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা খায়রুল আলম সুমন। যশোর 5 ও 6 আসনে জাপা ও ইসলামী আন্দোলনের প্রার্থীসহ 6 জনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। মিজান শাহজাহান, এটিএন বাংলা। দেশ জুড়ে চলছে শীতের দাপট। হাড় কাঁপানো ঠান্ডা আর হিমেল বাতাসে জবুথবু হয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলার মানুষ। শৈত্যপ্রবাহ বইছে দেশের অনেক জেলায়। চলতি জানুয়ারি মাসে দেশে একাধিক শৈত্যপ্রবাহ হতে পারে। তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। টানা শীতের দাপটে শহর এবং গ্রামে জনজীবন স্থবির হয়ে পড়েছে। দুর্বিষহ জীবনযাপন করছে ছিন্নমূল ও প্রান্তিক মানুষ। অতিরিক্ত শীত ও ঠান্ডার কারণে অনেকেই জ্বর, সর্দি ও কাশিতে ভুগছেন। ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ। শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে নরসিংদী, শেরপুর, কুড়িগ্রাম সহ দেশের বেশিরভাগ জেলার মানুষ। নওগাঁয় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9 ডিগ্রি সেলসিয়াস। 24 ঘন্টার ব্যবধানে এই জেলার তাপমাত্রা কমেছে 2.8 ডিগ্রি সেলসিয়াস। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিরাজগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি হারুনুর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা রুবেল সহ অন্যান্যরা সভায় বক্তব্য রাখেন। তারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছিলেন এক বিরল ব্যক্তিত্ব, যিনি তার নীতির প্রশ্নে কখনো আপোষ করেননি। তিনি সবসময় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে লড়াই করেছেন। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ফরিদপুর থেকে ভোটের হালচাল জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান সোহেল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন রয়েছি ফরিদপুর 3 সদর আসনে। আপনারা জানেন যে ফরিদপুরে এই সদর আসনটি রাজনৈতিকভাবে অনেকটা গুরুত্বপূর্ণ। এই আসনে আমরা দেখেছি যে 6 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে 5 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে, একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নটি বাতিল হয়েছে। তো আমরা বিভিন্ন শ্রেণী পেশার ভোটারদের সাথে আমরা যেটি কথা বলেছি, এই এলাকায় দীর্ঘদিন যাবৎ কোনো উন্নয়ন হয়নি। সেই উন্নয়নের কাজের জন্য যিনি সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে পারবেন এবং তিনি কাজ করতে পারবেন, এমন প্রার্থীকেই কিন্তু তারা বেছে নেবেন, এমনটি কিন্তু তারা বলছেন। তো এইখানে আমরা যারা নতুন ভোটার রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা দীর্ঘদিন যাবৎ কিন্তু ভোট দিতে পারছিলেন না। তো এবার তারা সুযোগ পেয়েছেন ভোট দেবার। তো এই ছিল সালাম স্টিল ভোটের গাড়ি থেকে ফরিদপুর সদর আসন থেকে আমার কাছে সবশেষ খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ময়মনসিংহের ভালুকা থেকে নির্বাচনের খবর জানাচ্ছেন প্রতিনিধি আনোয়ার হোসেন তরফদার। সালাম স্টিল ভোটের গাড়ি, আমি আছি ময়মনসিংহ 11 ভালুকা উপজেলায়। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে 3,53,894 জন। এই উপজেলাটি 11টি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে গঠিত। এই এলাকার আর আমরা সাধারণ জনগণের সাথে কথা বলছি। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগণ বলছেন যে যারা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে, যারা নিম্ন শ্রেণীর মানুষদেরকে নিয়ে কাজ করবে, যারা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য ভালো কাজ করবে, তাদেরকেই তারা তাদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নেবেন। আমরা যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা, তাদের সাথে কথা বলছি। তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা একটা সুন্দর ভালুকা করার জন্য তারা যদি নির্বাচিত হয় তাহলে তারা কাজ করবেন, এমনটাও তারা আমাদেরকে জানিয়েছেন। তবে সাধারণ জনগণ আমাদেরকে আরো জানিয়েছেন যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হতে যাচ্ছে, এই নির্বাচনটি যেন তারা নির্বিঘ্নে নিরবিচ্ছিন্নভাবে যেন ভোট কেন্দ্রে গিয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই বিষয়টিও তারা প্রশাসনের কাছে তারা অনুরোধ জানিয়েছেন। এই ছিল সর্বশেষ ময়মনসিংহের ভালুকা থেকে আমার কাছে। শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর। সকালে পূর্বাচলে মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
এবারের মেলায় স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বিনিয়োগকারীদের সঙ্গ স্থাপনে জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি। বাণিজ্য মেলায় স্থানীয় উদ্যোক্তারা ছাড়াও 6টি দেশের 12টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তরিক ইসলামের রিপোর্ট। বাণিজ্য মন্ত্রণালয় এবং ইপিবির যৌথ উদ্যোগে পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক এই বাণিজ্য মেলার উদ্বোধন করেন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আমি বাণিজ্য মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। এবারের মেলায় অংশ নিয়েছে মোট 327টি প্যাভিলিয়ন, যা গেল বছরের চেয়ে কম। উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যিক উপদেষ্টা জানান, এই মেলার প্রধান লক্ষ্য দেশীয় পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ। এর ফলে বিশ্বে বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ বাড়বে বলে আশা উপদেষ্টার। এই মেলা বাণিজ্য, শিল্প এবং অর্থনৈতিক উন্নয়নে আমাদের অগ্রগতিকে প্রতিফলিত করে এবং ঐতিহ্যবাহী হস্তশিল্প থেকে আধুনিক প্রযুক্তি চালিত পণ্য উৎপাদন, বহুমুখীকরণ আমাদের সক্ষমতাকে প্রদর্শন করে। ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, বাজার চাহিদার বিশ্লেষণ, দর কষাকষি ও অর্ডার গ্রহণের মাধ্যমে তারা বাস্তব বাণিজ্যিক সুফল অর্জন করেন। উদ্যোক্তাগণ এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে নতুন বাজার সম্পর্কে ধারণা লাভ, আন্তর্জাতিক মান ও প্রযুক্তির সঙ্গে পরিচিতি এবং পণ্য উন্নয়নের সুযোগ পাবেন। উদ্বোধনী দিনে মেলা ঘুরে দেখতে সকাল থেকেই ভিড় জমান দর্শনার্থীরা। এবার হচ্ছে ফ্রিতে মানে ভালোভাবেই ঢুকতে পেরেছি, তো এবার অনেক ভালোই লাগছে যে এত মানুষের এত ভিড় নেই, ভালোই লাগলো আর কি। আজকে ফার্স্ট টাইম, সো খুব ভালো লাগতেছে, মানে আয়োজন খুবই সুন্দর, এই জন্য খুব ভালো লাগতেছে। আমাদের নিয়ে আসছেন, এটাই তো জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমরা আজকে প্রথম দিনে আসলাম, খুবই আমাদের ভালো লাগলো এবং আমাদের যেহেতু রূপগঞ্জে এটা আমাদের গর্বের বিষয়, আমরা চাই এটা আরও ডেভেলপ হোক। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মাসব্যাপী বাণিজ্য মেলা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। শরীফ ওসমান হাদির খুনিরা যদি দেশের বাইরেও পালিয়ে থাকে, তাদের খুঁজে বের করে আনা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। ঝালকাঠির নলসিটি লঞ্চঘাটের নাম পরিবর্তন করে শহীদ শরীফ ওসমান বিন হাদি লঞ্চঘাট নামকরণের ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এই হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত তাদের মুখোশ উন্মোচন করে এই মাসের মাঝামাঝি সময়ে পুরো বিষয়টি জানানো হবে বলেও মন্তব্য করেন নৌ পরিবহন উপদেষ্টা। ওসমান হাদির বোন মাসুমা হাদি, ভগ্নিপতি আমির হোসেন, জুলাই আন্দোলনের শহীদ নলসিটির সন্তান সেলিমের বাবা সুলতান হোসেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রফিকুল করিম ও ঝালকাঠির জেলা প্রশাসক মমিন উদ্দিন সহ অন্যান্যরা সময় উপস্থিত ছিলেন। তীব্র শীতের প্রভাব পড়েছে জয়পুরহাটের হাট বাজারে। বেড়ে গেছে শীতকালীন বিভিন্ন শাকসবজির দাম। সরবরাহ কমে যাওয়ায় গত কয়েকদিনের ব্যবধানে খুচরা বাজারে অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে কেজিতে 5 থেকে 15 টাকা পর্যন্ত বেশি দামে। এতে অস্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। বিক্রেতারা বলছেন, অতিরিক্ত ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে বাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। সরবরাহ বাড়লে আবারও দাম কমে যাবে। বর্তমানে জেলার বিভিন্ন হাট বাজারে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে প্রতিটি 20 থেকে 25 টাকা, বেগুন ও শিম বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি। এছাড়া মূলা 30, টমেটো 70, দেশি নতুন আলু 50, করলা 70, কাঁচামরিচ 70 থেকে 80 ও পেঁয়াজ 55 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ঢাকার সাভারের ভাকুরতা ইউনিয়নে ধর্ষণ, খুন, চুরি ও ডাকাতির প্রতিবাদে এবং চিহ্নিত অপরাধীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সকালে ভাকুরতা ইউনিয়নের চয়ড়া ও মুসুরিখোলা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা। বন্যপ্রাণীর সংরক্ষণ ও হাতির নিরাপদ চলাচল নিশ্চিত করতে শেরপুরের ঝিনাইগাতির রাংটিয়া রেঞ্জের গজনি বিট এলাকায় অভিযান চালিয়েছে বন বিভাগ। গতকাল দিনব্যাপী অভিযানে বনাঞ্চলের বিভিন্ন স্থানে অবৈধভাবে স্থাপিত বৈদ্যুতিক লাইন শনাক্ত করে তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়। রাংটিয়া রেঞ্জের ডেপুটি রেঞ্জার আব্দুল করিম জানান, বনের ভেতরে বিভিন্ন স্থানে জিআই তার দিয়ে বৈদ্যুতিক লাইন দিয়েছে এলাকার কিছু মানুষ। এর ফলে হাতিসহ বন্যপ্রাণী চলাচলে মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয়। পরে অভিযান চালিয়ে এসব জিআই তার অপসারণ করা হয়। একই সাথে সংশ্লিষ্টদের সতর্ক করে বনাঞ্চলে বৈদ্যুতিক লাইন স্থাপন না করার নির্দেশনা দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন বন কর্মকর্তারা।
সাভারের কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জিয়াউর রহমানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘ ২৭ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসর গ্রহণ করায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। ১৯৯৮ সালে উক্ত বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন জিয়া রহমান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।